ও ভালো করে বোঝো, বইয়ের জায়গা বইয়ের, মায়ের জায়গা মায়ের। কোনো ভদ্র মস্তিষ্কের পুরুষ মানে ভদ্র ফ্যামিলি থেকে বিলং করা পুরুষকে কখনো শেখাতে হয় না যে ওটা তোমার বইয়ের জায়গা, এটা তোমার মায়ের জায়গা। তারা কখনো গুলিয়ে ফেলে না। হাজার হাজার মানুষ, মা বাবা বউ সন্তান, দিদি বোন ভাই ভাইয়ের বউ সকলকে নিয়ে সংসার করছে। আর এখানে ফোনদ্বীপের শুধুমাত্র নিজের দিদিকে ভাই বেঁচে খেয়েছে। আমরা দেখেছি তো, ভাইদেরকে বোনেরা রাখি পড়ায়, দিদিরা রাখি পড়ায় কিসের জন্য? ভাই অ্যাটলিস্ট দিদির সম্মান রক্ষা করবে। কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাদেরকে ফোনদ্বীপ সাপোর্ট করে, যাদেরকে মাথায় তুলে রাখে ফোনদ্বীপ কন্ট্রোভার্সির খাতিরে, কন্ট্রোভার্সির জন্য। কারণ কন্ট্রোভার্সি করে বউকে বিক্রি করে নিজের পরিবারের সম্মান বিক্রি করে তো ফোনদ্বীপকে খেতে হচ্ছে। এবার তোমরা বলবে এত কথা কেন চবর চবর করছি? ভাই সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি প্রতিনিয়ত, একেই তো বলে সমালোচনা। ভিডিও দেখবো, ভিডিওর মারফতে ভিডিও করব। নিজেরা দেখেছি যে দিদিকে অসম্মান করা হচ্ছে, একটা মেয়ের চরিত্র তুলে কথা বলা হচ্ছে, ভাই মুখে কুলু পেটে আছে। বাড়ির ঘটনা নিয়ে পিএনপিসি হয়, সেটা নিয়ে পরচর্চা পরনিন্দা হয়, মেনে নেওয়া যায়। কিন্তু দিদির চরিত্র নিয়ে অন্য পরপুরুষের সাথে জুড়ে দিচ্ছে, সেই জায়গায় ভাই মুখে কুলু পেটে আছে, চুপ করে আছে। তার মানে সেই মানুষগুলোকে ভাই দরজা খুলে দিচ্ছে বাড়িতে ঢোকার জন্য। অথচ দিদির চরিত্র নিয়ে যারা কথা বলছে সেখানে ভাই তাদেরকে ওয়েলকাম করছে। দিদির চরিত্র নিয়ে যারা বলছে তাদেরকে ভাই একবারও বলছে না যে দেখো সব ঠিক আছে, আমাদের বাড়ির ঘটনা যেটুকু সোশ্যাল মিডিয়ায় রটেছে সেটুকু নিয়ে সমালোচনা করো, কিন্তু আমার দিদির চরিত্র নিয়ে নয়, আমার জামাইবাবু নিয়ে নয়, আমার বোনপোটাকে নিয়ে নয়। দেখেছো লক্ষ্য করে, সরি ভাগ্নেকে নিয়ে নয়। দেখেছো লক্ষ্য করে জিনিসটা? মাসিমা মেসমশাই গুরুজন, মাসিমা মেসমশাই গুরুজন, তারা তো কথায় কথায় ক্যামেরার সামনে সব সময় থাকেন, কিন্তু তারাও তো একটা বাড়ির জন্য বলেনি যে আমার মেয়ের চরিত্র নিয়ে কথা বলো না। হ্যাঁ, আমাদের পারিবারিক ঘটনা যতটুকু সোশ্যাল মিডিয়া রটেছে সেটুকুকে প্রায়োরিটি দাও, কিন্তু আমার মেয়ের চরিত্র নিয়ে নয়, আমার জামাইয়ের চরিত্র নিয়ে নয়, আমার নাতিকে নিয়ে তো একদমই প্রসঙ্গ নয়, ওরা বাচ্চা। কি করে বলবে? এই ফোনদ্বীপ নিজের সন্তানকে ছেড়েছে, প্রত্যেক মুহূর্তে ক্যামেরার মধ্যমণি করে রেখেছে। একটা বাচ্চা উইক পয়েন্ট তাকে দেখাবে, মানুষ ভিউজ দেবে গাদা গাদা। নিজের সন্তানের ভবিষ্যৎটা পর্যন্ত ফোনদ্বীপ বোঝেনি, যার জন্য দিনের পর দিন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে ভিডিওতে মাকে গালাগাল দিয়েছে, বাচ্চার মাকে, সেই ভিডিওতে বাচ্চার থাম্বনেল ইউজ করেছে, বাচ্চাটার ফটোটা থাম্বনেলে ইউজ করেছে। ফোনদ্বীপ কোনোদিন বলেছে? কারণ ফোনদ্বীপ শর্টকাটে নিজেকে বড় করতে চায়। নিজের আজকে অট্টালিকা বানিয়েছে, এক ডাকে মানুষ চিনবে। বউ বিক্রি করে, গুগলে সার্চ করো বউ বিক্রি করে টাকা কামানো পাবলিক, ফোনদ্বীপের নাম উঠে আসবে, ফোনদ্বীপের চ্যানেলের নাম উঠে আসবে। ইয়েস, একদম এটা কথা। এতটা নোংরামি মানুষ কি করে করতে পারে? প্রত্যেকটা মুহূর্তে দেখা গেছে, প্রত্যেকটা মুহূর্তে মাকে মধ্যমণি করে রেখেছে, মাসিমাকে ফোনদ্বীপ মধ্যমণি করে রেখেছে। আরে ভাই, মা তো মাই হয়, মা বাবার জায়গা মাথার উপর থাকে, ওটাকে আলাদা করে হাইলাইট করার দরকার পড়ে না। প্রত্যেক সন্তানের কাছে মা বাবা মাথার উপরে, ওই জায়গাটা ওদের জন্যই বরাদ্দ। বউ সন্তানের জায়গা হচ্ছে এই বুকে, এই জায়গায়, অন্তরে, এই জায়গায় মা বাবাকে মাথায় করে রাখা যায়। ওদের ওই একটাই জায়গা, ওদের না এদিকে না এদিকে না নিচে না কোথাও। এই জায়গাটা আমাদের ভুললে চলবে না। কিন্তু ফোনদ্বীপ বারবার আজকে ভিডিওতেও একই টাইটেল দিয়েছে যে ও জীবনটাকে এনজয় এইভাবে করতে চায় বউ না নেই অবস্থায়। তার মানে বুঝতে পারছো, একটা পরিবারে সৌমালি অধিকারী যে কথাটা বলেছিল যে সংসারে মেয়েদের কোনো রকম অনলি গার্জিয়ান হচ্ছে মাদার, মা মানে মাসিমা, এছাড়া আলাদা কোনো মেয়ে এই পরিবারে থাকতে পারবে না। আর সেখানে টিনা তো একটা বউ, পরের বাড়ির মেয়ে, বিয়ে হয়ে এসেছে, কি করে সে এখানে টিকতে পারে যে পরিবারে নিজের মেয়ে টিকতে পারেনি? আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, এই ভিডিওগুলো আমরা ভাইরাল হতে দেখেছি দিনের পর দিন। আমরা ভিডিওতে প্রত্যেক মুহূর্ত দেখছি মা বাবা হয়ে মেয়ের চরিত্র নিয়ে কথা বলা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, যে বা যারা বলছে সেই মানুষগুলোর জন্য দরজা খুলে দিচ্ছে, সেই মানুষগুলোর সাথে ফিস্ট করছে, আনন্দ করছে, ঘুরতে যাচ্ছে, আনন্দের মুহূর্ত শেয়ার করছে, অথচ সেই মানুষগুলোই তার মেয়ের চরিত্র নিয়ে বলেছে। তাহলে আমরা সোশ্যাল মিডিয়ায় কতটুকু শিখবো? এই নোংরামি আমরা দেখছি, প্রত্যেক মুহূর্তে এই নোংরামি দেখছি। সেই ধরনের কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই ব্যাপারগুলোকে ধোঁয়া দিচ্ছে, এই ব্যাপারগুলোকে ইন্ধন যোগাচ্ছে। তার মানে বুঝতে পারছো আমাদের সমাজ কোন জায়গায় গিয়ে পৌঁছেছে? যে জায়গায় মেয়েরা বইয়েরা সেফ না, যে কোনো মুহূর্তে যে পুরুষেরা বেকার হয়ে বসে আছে, তারা এই ফোনদ্বীপকে দেখে শর্টকাটে ইনকাম করতে শিখবে। এবং কিভাবে না, বাড়ির মহিলাদেরকে ইগনোর করো। বাড়ির মহিলারা যদি কোনো পরকীয়া কেন, যদি কোনো ভুল কাজও, অন্য কোনো ভুল কাজও করে, তাদের জন্য কোনো মার্সি না, সোজা দরজা বন্ধ করে দাও এবং তাদেরকে সোশ্যাল মিডিয়ায় উলঙ্গ করে বিক্রি করো এবং তুমি রীতিমতো টাকা পয়সা ইনকাম করো, তাই না? ফোনদ্বীপের তো এটাই শর্টকাট, ফোনদ্বীপকে দেখে তো এটাই শিখবে মানুষ। ফোনদ্বীপ বারবার বলতে চাইছে আমরা এভাবে আনন্দ করতে চাই, ফুর্তি করতে চাই, এইভাবে চলতে চাই। তার মানে কি? মানে যেখানে বাড়িতে বউ নেই, একটা ঘর লক্ষ্মী ছাড়া, লক্ষ্মী শূন্য, যেন মনে হবে আখেরে এরা এটাই চেয়েছিল, এদের এটাই চাওয়া ছিল যে
পুরো ব্যাপারটা মাসিমা হ্যান্ডেল করছেন, পুরো ব্যাপারটা মাসিমা ট্যাকেল করছেন। এখনও আমরা দেখেছি মাসিমার এত অসুস্থতা, এত রোগ, এত শরীরের মধ্যে রোগ বাসা বেঁধেছে, তাও মাসিমা সমস্ত কাজ একা করেন। মাসিমা একটা কাজের লোককে পর্যন্ত বাড়িতে মেনে নেন না। কেন? ফন্দীপ বারবার বলে মা চায় না, মা চায় না। ফন্দীপের ভিউয়ার্সরাই বলে বলে হয়রান হয়ে যায়, একটা কাজের লোক রাখো। মাসিমার পক্ষে এত কাজ সম্ভব নয়। তাহলে কি মাসিমা কারুর সঙ্গেই নিজের সংসারটা শেয়ার করতে চাইছেন না? কিন্তু এটা করলে তো হবে না, কারণ বয়স হচ্ছে, মানুষটা নিজে অসুস্থ হয়ে যাবেন। এই যে আমার পরিবার, এই আমার জায়গাটা শাশুড়িদেরকে একটা না একটা জায়গায় স্টপ করতে হয়। যখন তার ছেলের বউ আসে তখন আস্তে আস্তে তাকে সংসার থেকে বিরতি নিতে হয়। তিনি থাকবেন তার জায়গা, ওই যে বললাম মাথার ওপরে, কিন্তু সমস্ত কিছু হ্যান্ডেল ট্যাকেলের দায়িত্বটা দিতে হয় বৌমার ওপর। কারণ কেন? ওদের সংসার, আমার বৌমা এসে গেছে, সে সব সামলাবে। আর কি, আমার তো হয়ে গেল, এবার আমি বসে বসে নাতিকে নিয়ে, নাতি নাতনি যা হবে তাদের নিয়ে আনন্দ করব, ফুর্তি করব, ঘুরবো, এদেরকে নিয়ে হাসি খুশি হই হই করে বাকি জীবনটা কাটিয়ে দেবো। আর তো ভগবানের নামগান তো আছেই। কিন্তু এখনো পর্যন্ত মাসিমা সমস্তটা নিজের গ্রিফের মধ্যে রাখছেন। এই জায়গাটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে বেমানান, কারণ মানুষ দেখছে, মানুষ শিখছে, এই জিনিসগুলো মানুষ প্রতিনিয়ত দেখছে ভিডিওতে। প্রত্যেক মুহূর্তে সংসারটাকে নিজের হাতে রাখতে চাইছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে, একটা বাইরের মেয়ে সে সংসারে এসেছে, সেও চাইবে যে আমার সংসার, আমার সংসার কথাটা আমি বলবো কি করে? আমাকে তাকে সেখানে প্রাধান্য দিতে হবে, আমাকে সেখানে নিজের মতো করে খোলামেলা অবস্থায় স্বাধীনভাবে ছেড়ে দিতে হবে। যদি সত্যি স্বাধীনভাবে ছাড়া হতো, তাহলে ফন্দীপ সেদিনকে ভিডিওতে বললো কিসের জন্য? যে সবার আগে খাবার খেয়ে নিত এবং কে খেলো না খেলো দেখার ইয়ে রাখতো না, এমনকি সব খাবার শেষ হয়ে যেত। তার মানে এই ফন্দীপ আর এদের এই পরিবারের মেন্টালিটিটাই এরকম, যে কোনো মেয়ে যদি আগে খাবার খায় সেটাকে এরকমভাবে দেখা হয়। আজকালকার দিনে সেই ব্যাপারটা আছে? মেয়ে ছেলে, তার মানে তাহলে যাদের বাড়িতে মেয়ে হচ্ছে তারা যে লক্ষ্মীর মতো করে বরণ করে নিয়ে আসছে, কেউ কেউ আবার লক্ষ্মীর পুজো না করে সেই জায়গায় নিজের মেয়েকে বসিয়ে পুজো করছে, এগুলো তাহলে ফেক। তার মানে আমাদের সমাজে মেয়েদেরকে, কন্যা সন্তানদের এখনো সেইভাবেই রাখা হয়। তার মানে চৌমালি যে জিনিসটা বলেছিল সেটা তাহলে ভুল নয়। তার মানে কন্যা সন্তানদের আগে খাওয়া, কোনো জিনিস কন্যা সন্তান যদি খেয়ে নেয় সেই জায়গাগুলোতে তাহলে অবজেকশন ছিল এই পরিবারে, এবং সেটা ফন্দীপদের রক্তে। শুধুমাত্র যে দোষ দেয়া হতো ফন্দীপের দিদা দাদু এই ঠাকুমা দাদু চাইতো, সেটা নয়। তাহলে কি ফন্দীপের পরিবারের পুরো পরিবারটারই একই বক্তব্য? মানে মাসিমা মেসোমশাই সকলের বক্তব্য একই, যে টিনা সমস্ত খাবার খেয়ে নিত এবং কিচ্ছু খাবার থাকতো না, এবং গুরুজনেরা খাবার আগেই খেয়ে নিত, তাই বুঝি? সিরিয়াসলি? টিনা তো সদ্য সন্তানের জন্ম দিয়েছিল। আমরা যারা সংসার করছি, আমরা যারা সদ্য সন্তানের জন্ম দিই, শ্বশুর বাড়ি থেকে আমাদের বলে দেওয়া হয় যে কারোর জন্য ওয়েট নয়, তুমি আগে খাবে, কারণ তোমার ব্রেস্ট ফিড করে বাচ্চা বড় হচ্ছে, তোমার ব্রেস্টফিড করছে বাচ্চা, সেই হিসেবে তোমাকে খেতে হবে, ভালো খাবার খেতে হবে, হেলদি খাবার খেতে হবে, এবং কারোর জন্য ওয়েট করলে চলবে না। শরীরকে কোনো সময় যাতে অ্যাসিড রিফ্লাক্স না হয়, যাতে কোনোভাবে অম্বল গ্যাস এসব না হয়, তাহলে কিন্তু বাচ্চার ক্ষতি হবে, স্বাভাবিক। আর তোমার শরীরেরও দরকার। এই জিনিসটা কেন এই পরিবারের মধ্যে নেই? এই পরিবারের মধ্যে নিজের মেয়েকেও যেভাবে, নিজের মেয়েও এই পরিবারের নিয়ে ব্লেম দিয়েছে, আবার বৌমাও একই ব্লেম, একই রকম ব্লেম। তার মানে ফন্দীপই তো নিজে সোশ্যাল মিডিয়া এসে প্রমাণ করে দিচ্ছে যে এই ঘটনাগুলো সত্যিই একটু একটু করে ঘটেছিল বই কি। তার মানে এইগুলো নিয়ে টুকরো টুকরো অশান্তি হতো, যে টিনা খাবার খেত, আগে খাবার খেয়ে নিত। একটা মানুষের খিদের জ্বালা সবার সমান ক্ষমতা হয় না। আমি বেলা 12টা 1টা পর্যন্ত না খেয়ে বসে থাকতে পারি, আবার একটা মানুষ আছে সকাল 7টায় ঘুম থেকে উঠে 7:30 থেকে 8টার মধ্যে না খেলে সে থাকতে পারে না খাবার না খেয়ে। অনেক মানুষ আছে। আমার ক্ষমতা আর আরেকজনের ক্ষমতা সবার সমান হয় না। তো সেই ক্ষেত্রে একটা মেয়েকে এইভাবে দেখা হয় এখনো পর্যন্ত, যে কোনো বাড়িতে, সেই তো সমাজ হয়ে আসছে পুরুষতান্ত্রিক সমাজ, যে পুরুষতান্ত্রিক সমাজের ইয়েতে মানে ট্যাগ লাগিয়েছিল সৌমালি অধিকারী, যে তার জন্য তাকে তার মামার বাড়িতে মানুষ হতে হয়েছিল, এবং সেখানে দোহাই দেওয়া হয়েছিল যে ভালো মন্দ খাবার জুটতো না। তাই ভালো মন্দ খাবার না খেয়েও সৌমালি অধিকারীর ফিগার ওরকম, আর ভালো মন্দ খাবার না খেয়ে তাহলে ফন্দীপের চেহারার আর কি ফারাক আছে? একই তো, দু ভাই বোনের তো ফিগার একই রকম। তো এটা তাহলে নিতান্তই মিথ্যে ছিল। তার মানে যে এই পরিবারটাতে কোনো মহিলা ট্যাকেল করবে সেটা নয়, প্রথম যে বউ হয়ে এসেছে তারই সমস্ত কথাবার্তা সব কিছু চলবে। কিন্তু মাসিমাকে এটাও বুঝতে হবে যে বয়সের সাথে সাথে মানুষের একটা শরীরে নেবার ক্ষমতা আছে। আপনি যদি নিজে থেকে শেয়ার না করেন, আপনি যদি নিজে থেকে নিজের কাজগুলোকে অন্য কারোর সাথে শেয়ার না করেন, তাহলে আপনি নিজের দিনের পর দিন অসুস্থ হতে থাকবেন। আরও যদি 5 বছর বাঁচতেন বা আরও যদি 15 বছর বাঁচতেন, সেটা আপনারই আয়ু কমে আসবে। কারণ কেন? আপনি আপনার শরীরের প্রতি টর্চার করছেন, অত্যাচার করছেন। কারণ আমরা যখন এক্সেসিভ কিছু করে ফেলি, কারণ কোনোটাই আমাদের শরীরের পক্ষে এক্সেসিভ নয়, মানে এক্সেসিভ উচিত নয় আমাদের শরীরের পক্ষে।
আমরা ফন্দীপকে দেখেছি, ফন্দীপ কীভাবে বাচ্চাকে মানুষ করছে। প্রতিদিন একদিন এগরোল, একদিন মোগলাই, একদিন বাইরের ফুচকা, একদিন এই সেই। একটা 3.5 বছরের বাচ্চা, 3.5 বছর, যার 4 বছর বয়স হয়নি, সেই বাচ্চাটা কালকে দেখলাম চপ খাচ্ছে বসে বসে, বাইরে তেলে ভাজা আলুর চপ খাচ্ছে। হ্যাঁ, ওটা যদি বাড়ির চপ হতো আমি অবজেকশন দিতাম না। তেলে ভাজা চপ, মুড়ি খাচ্ছে, চপ খাচ্ছে বসে। তাও একটা বাচ্চাকে বাড়িতে ফ্রাই জাতীয় অয়েলি টাইপের খাবার থেকে বঞ্চিত রাখতে হবে, সরিয়ে রাখতে হবে। দাও অল্প তেলে, সামান্য, এবং ঠিকঠাক মতো মেনটেন করে চলতে হবে একটা বাচ্চাকে। আমি বলছি না বাড়ির কোনো খাবার, বাড়ির সমস্ত খাবারই ভালো জিনিস, কিন্তু তাও যেখানে অয়েলটা কম দিয়ে বাচ্চাদের ক্ষেত্রে, কারণ ছোট বাচ্চা যে কোনো সময় লিভারের ক্ষতি হয়ে যেতে পারে। এই সময় বাচ্চাদের গড়ার সময়, ভেঙে দেওয়ার নয়। তাহলে কি শিখছে বাচ্চাটা? কি শিখছে? কিচ্ছু শিখছে না, আখেরে কিচ্ছু হচ্ছে না, কোনো যত্নই হচ্ছে না। অথচ ফন্দীপ বলছে আমি করব, আমরা করব, এই আমার ভাবটাই ওদের পরিবারের মধ্যে দেখতে পাওয়া যায়। সবই আমরা করব। মাসিমা বলছেন আমি করব, আমরা করব। ফন্দীপ বলছে আমি করব, আমরা এইভাবে থাকবো। আমরা দেখেছি ফন্দীপের বাবাই কত কিছু থেকে বঞ্চিত হয়ে থাকেন, ওই ভদ্রলোকই কত কিছু থেকে বঞ্চিত হয়ে থাকেন। ফন্দীপ যেখানে যায় বেশিরভাগ টাইম ওর মাকে নিয়ে যায়। দেখো, আমি যতদূর ভাবি বয়সকালে না কোনো মানুষকে, বয়সকাল কেন, কোনো স্বামী স্ত্রীকে আলাদা করা উচিত না। আর বয়সকালের কথা তো বাদই দাও, স্বামী স্ত্রীকে কোনোদিন মা বাবাকে আলাদা করা উচিত না। তোমরা বাগবান সিনেমাটা দেখেছো? এমনি এমনি সিনেমাটা রিলিজও করেনি, সিনেমাটাতে এমনি এমনি ভাইরাল হয়নি। সিনেমাটাতে এটাই বোঝানো ছিল যে গুরুজন, বাবা মা, এই মানুষগুলোকে কোনোদিন আলাদা করে রাখতে নেই, এরা একজন একজনের জন্য তৈরি। এই দুটো মানুষ তোমাদের জগৎ দেখিয়েছে, আর তোমরা দুটো মানুষকে আলাদা করে রেখেছো। এটাই হচ্ছে মূল ব্যাপার। যে মানুষগুলো তোমাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য প্রত্যেক মুহূর্তে, আর আমরা ফন্দীপের ভিডিওতে এটাই দেখতে পাই, ওর মা প্রায়োরিটি পায়, মানে মাসিমা প্রায়োরিটি পান, অথচ মেশামশাই অল টাইম বঞ্চিত হন। একটা বাচ্চাও সেটা শিখছে এক্স্যাক্টলি। যেমন বলা হচ্ছে মা যদি কিছু ভুল করে মা থেকে শেখে, অবশ্যই মা যদি কিছু ভুল করে থাকে, বাচ্চা যদি মায়ের কাছ থেকেও সেটা শেখে, বাবা যদি ভুল করে থাকে বাবার কাছ থেকেও সেটা শিখছে। কারণ রক্ত তো কথা বলবেই, কারণ বাচ্চাটার মধ্যে টিনার যেমন রক্ত আছে, ফন্দীপেরও রক্ত আছে। ফন্দীপ যে কাজগুলো করবে বাচ্চা সেটাই শিখবে। ফন্দীপ আজকে শর্টকাটে রোজগার করার জন্য বউ বিক্রি করছে, বাচ্চাও তাই শিখবে। বড় হলে, আজ সে চুপ আছে, বাচ্চা বড় হলে এটাই শিখবে। বেশি দিন তো আর হাতে ললিপপ দিয়ে বুলিয়ে রাখা যায় না, বাচ্চাটা বড় হবে, আস্তে 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 শিখবে, তাই না? মায়ের মায়ের ভালোবাসা, মায়ের আদর যদি ঠাকুমাই দিয়ে পরিপূর্ণ করে দিত, তাহলে তো আর কোনো পুরুষকে বিয়ে করার দরকার হতো না, কোনো পুরুষকে বিয়ে করার দরকারই হতো না বংশ বিস্তারের জন্য, তাই না? আইবুড়ো হয়ে বসে থাকতে পারতো, সারা জীবন মায়ের আদরই খেত, ভালোবাসাই খেত। একটা বংশ বিস্তারের জন্য ছেলের বিয়ে দিতে হয়, তার জীবনে একটা অন্য মহিলা প্রবেশ করে, তারও একটা অধিকার থাকে, পর 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 আইনি অধিকারও তার থাকে। তাহলে আমি তো আবারও বলছি, এই পরিবারে যেহেতু সমস্ত সম্পত্তি ফন্দীপের নামে, টিনার সমস্ত সম্পত্তিতে এখনও ওদের ডিভোর্স হয়নি, সমস্ত সম্পত্তিতে টিনার 100% কেন 1000% অধিকার আছে। তার কারণ ফন্দীপের বাবা কিন্তু সমস্ত সম্পত্তি ফন্দীপের নামে লিখিয়ে দিয়েছে। টিনা চাইলে কিন্তু সমস্ত সম্পত্তির অধিকার আজ পর্যন্ত ডে 1 থেকে, টিনার বিয়ের পর থেকে এখনো পর্যন্ত যা যা সম্পত্তি ফন্দীপের আছে, যেগুলো যেগুলো ফন্দীপের নামে আছে, সেই সমস্ত সম্পত্তি কিন্তু সব কিন্তু টিনার প্রাপ্য। এখানে কেউ কিচ্ছু করতে পারবে না, কিছুই করতে পারবে না। টিনা যদি চায়, টিনা সেই সম্পত্তির উপর অধিকার নিতে চায় ডিভোর্স না দিয়ে। টিনা তো বলেই দিয়েছে যে আমি ডিভোর্স নেব না। অতএব ডিভোর্স যখন টিনা নেবে না, তখন টিনার সমস্ত সম্পত্তিতে অধিকার আছে, সমস্ত অধিকার। আর বাচ্চার কথা তো বাদই দাও, বাচ্চার তো সমস্ত অধিকার আছে সম্পত্তিতে। তাহলে বুঝতে পারছো তোমরা? তাহলে ফন্দীপ কি ভয় পাচ্ছে টিনাকে? অবশ্যই ভয় পাচ্ছে। যত ভয় পাবে তত ফন্দীপের মধ্যে হিংস্র ভাব চলে আসবে। ফন্দীপ জর্জরিত হয়ে আছে ভিতরে ভিতরে। কিসে জর্জরিত হয়ে আছে? না, টিনা যদি সম্পত্তির অধিকার দাবি করে, সেই জন্যই তো ফন্দীপ চাইছে বারবার ওকে ডিভোর্স দিয়ে দিতে। চাইছে না, ডিভোর্সের কথা ফন্দীপ বারবার বলে যাচ্ছে, ডিভোর্সের কথা। কারণ ডিভোর্স যদি দিয়ে দেয় তাহলে কিন্তু হয়ে গেল ক্যাচাল। তারপরেও দাবি করতে পারে, খোরপোশের দাবি করতে পারে, অবশ্যই খোরপোশেরও দাবি করতে পারে, সবই দাবি করতে পারে। তাহলে বুঝতে পারছো একটা পরিবার কতটা মারাত্মক হতে পারে। আজকে আমরা যারা এই জেনারেশনে ছেলে মেয়েদের জন্ম দিয়েছি, এই সমস্ত পরিবার দেখলে আমরা এখন আর মনে হয় না যে কোন বাড়ির মেয়ে আসবে আমাদের বাড়িতে। আমার যেহেতু ছেলে সন্তান, পুত্র সন্তান, আবার যাদের কন্যা সন্তান আছে তারা ভাববে যে কোন বাড়িতে আমাদের মেয়েকে দিয়ে আমরা মানে ভাববো বুক বেঁধে থাকবো। কারণ আজকাল এই ধরনের যে ঘটনাগুলো সোশ্যাল মিডিয়া ঘটছে, এরা তো জলজান্ত উদাহরণ, এবং বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই ছেলেটিকে সাপোর্ট করছে। তার মানে এটাই ব্যাপার। দেখো আবারও বলছি, টিনার পরকীয়াটাকে আমি বাদ দিচ্ছি,
টিনা নিজে সেটাকে কনফার্ম করেছে যে আমি পরকীয়া করেছি, নিজে কমিউনিটি পোস্ট দিয়েছে। টিনার কথা তো বাদ দাও, তার জন্য ডিভোর্স দরকার ছিল, তার জন্য দরজা বন্ধ করে দেওয়া দরকার ছিল, কিন্তু সোশ্যাল মিডিয়ায় টিনাকে বিক্রি করাটা উচিত হয়নি। এটাই আমার মেইন অবজেকশন। তাহলে আমাদের এই জেনারেশনটা কি শিখবে এই ধরনের পুরুষ মানুষকে দেখে? ভয় লাগে না? আজকে আরও বেশি ভয় লাগে এই ধরনের নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, নোংরা মানসিকতা যারা এই ফন্দীপকে সাপোর্ট করে, এরে বউ বেচাটাকে সাপোর্ট করছে এবং ভিডিও করছে। আমার শুধু মনে হয় এই সমস্ত বাড়িতে মায়েদের কোলালো করে পুত্র সন্তান আছে, কন্যা সন্তান আছে, তাহলে যাদের বাড়িতে পুত্র সন্তান আছে তাদের বাড়িতে যে মেয়েরা যাবে, যে মা বাবারা মেয়ে পাঠাবে, তারা কতটা সেফ থাকবে বা মেয়েটা কতটা সেফ থাকবে? কারণ এই ধরনের মানুষগুলোর মেন্টালিটি তো এইরকম। আবার যাদের ছেলে আছে তাদের যাদের আবার মেয়ে আছে তাদের কথা আমি ভাবি যে সেই মেয়েরাই বা পরে এই ধরনের, কারণ দেখো রক্ত তো কথা বলবেই, রক্তটাকে আমরা সাইডে সরিয়ে রাখতে পারবো না, কোনো দিন পারবো না। আর তার জন্যেই তো সৌমালি অধিকারী যে ব্লেমটা নিজের পরিবারের নামে দিয়েছিল যে এরা কন্যা সন্তান এই পরিবারের একদম নিচে দাবিয়ে রাখা হয়, পায়ের তলায় রাখা হয়। তার মানে এই যে ফন্দীপের প্রত্যেকটা বলা কথা ভিডিওতে, আমরা তো ভিডিও থেকেই হিন্টস পেয়ে যাচ্ছি। এই জন্য ক্যামেরা নিয়ে ফন্দীপের বাড়িতে যাওয়ার দরকার নেই, সমালোচনার জন্য ওর ভিডিওগুলোই যথেষ্ট। প্রত্যেকটা কথা আমি এই 20 মিনিটের ভিডিও করছি, পুরোপুরি ভিডিওটা সম্পূর্ণ ফন্দীপের ভিডিওর ওপর থেকে নির্ধারিত, মানে প্রত্যেকটা কথা বেছে বেছে এনে আমি তোমাদেরকে বললাম। তাহলে বুঝতে পারছো টিনার জীবনটা কোন অবস্থায় দাঁড়িয়ে? আজকে মেয়েটাকে বিক্রি করে দিয়েছে, মেয়েটার পরিবারকে বিক্রি করে দিয়েছে। আজকে মেয়েটার পরিবার আর মেয়েটার প্রচুর পরিমাণ মানসিক মনের একটা বল, মেয়েটা প্রচুর শক্ত, না হলে আজকে মেয়েটা পৃথিবী থেকে কবে বিদায় নিয়ে নিত। তার মানে বুঝতে পারছো একটা মেয়ের জীবনে তার বাপের বাড়িটা কতটা ম্যাটার করে। যখন হাজব্যান্ডের বাড়ি থেকে চলে আসে, একটা মেয়ের আর জায়গা হয় না শ্বশুর বাড়িতে, যে হাজব্যান্ড বা যে পরিবার মেয়েটাকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে দেয়, সেই পরিবারের জন্য এই রকম ধরনের মানে পিলারের মতো ভাই, মানে দাদার বউ, মা, ঠাকুমা, বাবা, এরা কতটা ইম্পর্টেন্ট। ঘরে ঘরে এরকম মা, বাবা, দাদা, বৌদি থাকুক, কারণ দেখো কারোর কথা এরা নোংরা হবে না কোনোদিন, কারণ এদের বন্ডিংটাই আগাগোড়া এরকম। টিনার পরিবারে যেটা আমরা দেখতে পাই সেটা একদম সাচ্চা দেখতে পাই। ওই যে আমি বলেছিলাম না, একটা মুড়ির প্যাকেটটা কতটা ছোট বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে গামলিটায় মাখা হচ্ছে কতগুলো হাত তার মধ্যে ঢুকছে, এটা হচ্ছে বড় কথা। যে কত সুন্দর একটা বন্ডিং, যেগুলো আমাদের এখন নিউক্লিয়ার ফ্যামিলি আমরা দেখতে পাই না, যেগুলো এখন সব আলাদা আলাদা, সেপারেশন, সব সেপারেট, আমরা দেখতে পাওয়া যায় না। বাচ্চাটা তাহলে কোন ফ্যামিলি প্রাপ্য, কোন ফ্যামিলির যোগ্য, বুঝতে পারছো? বাচ্চাটা যদি মায়ের কাছে আসে টিনার বাপের বাড়ির পরিবারে থেকে, যদি কথাই তো বলে বর্ন অ্যান্ড ব্রট আপ, বর্নটা কীভাবে হচ্ছে দেখার কথা নয়, কিন্তু ব্রট আপটা যদি টিনার পরিবারের শিক্ষাটা পায়, আমার মনে হয় বাচ্চাটার জীবনটা অনেকটা ভালো হবে। কিন্তু ফন্দীপের বাড়িতে থেকে যদি বাচ্চাটা ওরকম হয় না, জানি না কতটা ভালো মানুষের মতো মানুষ হবে। কারণ দেখো তারপর তো রক্ত কথা বলবেই। আমি বলবো না যে সব কিছু ভালো হবে, ভগবানের ওপর ছাড়ো, এইটুকুই চাইবো বাচ্চা ভালো থাকুক, বড় হোক, মানুষের মতো মানুষ হোক, কিন্তু এটুকু আমরা প্রে করতে পারি, বাকিটা তো পরিবার বুঝবে। তার চলো, সবাই ভালো থেকো, টাটা।